গতকাল হচ্ছে আমাদের পেট বেচে হচ্ছে আমি খাতা দেখতেছিলাম, তো হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি ছিল আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। সেখানে হচ্ছে স্টুডেন্টরা একটা মাত্র কোয়েশন দিয়েছিলাম ভিনেগার থেকে, খুবই ইজি একটা টপিক ছিল, বাট ওটা থেকে আসলে 10-10 পায়নি। একজন স্টুডেন্ট খুব সম্ভবত 9.5 পাইছিল, এরকম সামথিং। বিষয়টা হচ্ছে কেমিস্ট্রিতে আমাকে যদি বলা হয় যে ভাই কোন চ্যাপ্টারটা পড়লে আমি একটা সৃজনশীল হুবহু কমন পাবো এবং খুব কম পড়ে, তাহলে আমি সেটাকে তাকে হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রিটা সাজেস্ট করব। এবং কোন চ্যাপ্টারটা পড়ে ভাই খুব ইজিলি মনে করে যে আমি বুঝতে পারবো, আমার খুব তাড়াতাড়ি হচ্ছে বিষয়টা আমি রিভিশন দিতে পারবো, সেটা হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা ভোকেশনাল কেমিস্ট্রিটা পড়বো। গতকালকে হচ্ছে হঠাৎ করে আমার মাথায় আসলো যে এটার উপর একটা ক্লাস বানানো দরকার, তাই আমি হচ্ছে ক্লাসটা হচ্ছে বানানো স্টার্ট করে দিলাম আর কি। বাইরে হইতেছে, বৃষ্টি হইতেছে, যাই হোক। তো ভোকেশনাল কেমিস্ট্রি 5th নাম্বার চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমাদের শর্ট সিলেবাসে শর্ট করা হয়েছে কিছুটা, ফুল চ্যাপ্টার তোমাদের নাই, শুধুমাত্র খাদ্য সংরক্ষণের যে পার্টটুকু আছে এই পার্টটুকুই হচ্ছে তোমাদের আছে। এখানে হচ্ছে যে আরও যে টয়লেট ক্লিনার, তারপর হচ্ছে কোল্ড শেভিং, তারপর হচ্ছে ফোম, তারপর হচ্ছে ক্রিম, এই যে তৈরি, এগুলো হচ্ছে তোমাদের নাই। তো খাদ্য সংরক্ষণ বিষয়টা বলে দুইটা জিনিস আমি হচ্ছে বিগত বছরের কোয়েশনগুলো ঘাটতেছিলাম, এবং যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভিনেগার এবং সোডিয়াম ক্লোরাইড দ্বারা হচ্ছে খাদ্য সংরক্ষণ, এই দুইটা টপিক থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চন আসছে। এবং আমি যেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং করে দেখলাম সেটা হইতেছে যে এই দুইটা চ্যাপ্টার যে ভালো করে পড়বে, এই দুইটা টপিক যে ভালো করে পড়বে, আমার কাছে মনে হয় এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল সে হুবহু কমন পাবে। এবং সে যদি ক খ ভালো করে লিখতে পারে, এটাতে 10/10 পাওয়া খুবই ইজি। ওকে, সো হচ্ছে তো আমি যদি এখানে 10/10 পাই, আমার জন্য A+ পাওয়া খুব ইজি। কেমিস্ট্রি তোমাদের ফার্স্ট পেপারে 4টা চ্যাপ্টার আছে, এবং চ্যাপ্টারগুলো হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং হচ্ছে ফিফথ। সেকেন্ড অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, তৃতীয় অধ্যায় থেকে 2টা সৃজনশীল থাকবে, চতুর্থ অধ্যায়ে 2টা সৃজনশীল থাকবে। চতুর্থ অধ্যায়ের মধ্যে বাফার থেকে একটা সৃজনশীল থাকবেই, সেটা হচ্ছে আমি খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই দিচ্ছি, আগের ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারো। আর পঞ্চম অধ্যায় থেকে হচ্ছে ভিনেগার এবং সোডিয়াম ক্লোরাইড, এইখান থেকে একটা কোয়েশন তোমার থাকবেই। ওকে, সো আমার কথা বিশ্বাস না হলে এইচএসসি পরে মিলাইনি। ওকে, যাই হোক, আমাকে হচ্ছে এই জিনিসটা খুবই ছোট, অত্যন্ত ছোট একটা পার্ট, এই অংশটুকু জাস্ট একটুখানি মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, ইনশাল্লাহ হচ্ছে জিনিসটা খুব ভালোভাবে বুঝে যাবা। প্রথম কথা হচ্ছে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা আমরা খাদ্য সংরক্ষণ, এই টপিকটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এবং এখান থেকে সবটাই কি আমার ইম্পর্টেন্ট? না, সবটা আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। আমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ভিনেগার আর সোডিয়াম ক্লোরাইডের খাদ্য সংরক্ষণ। খাদ্য নষ্ট হওয়ার কিছু উপায় আছে, সেই উপায়গুলো জাস্ট তুমি বই থেকে দেখে নিবা, বাস হচ্ছে আমার হয়ে যাবে। আমি হচ্ছে তোমাদের যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ভিনেগার, মূলত পড়াবো। ভিনেগার পড়ার আগে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে মল্ট ভিনেগার কি। হোয়াট ইজ মল্ট ভিনেগার? এই যে প্রশ্নটা ছিল আমার গতকালকে যে স্পেড ব্যাচ স্টুডেন্টরা পরীক্ষা দিল, সেখানে 1 নাম্বার কোয়েশন ছিল, ক নাম্বারে ছিল এই কোয়েশনটা। মল্ট ভিনেগার কাকে বলে? আমরা দেখলাম স্টুডেন্টরা 5 থেকে 6 লাইন করে সংজ্ঞাটা লিখতেছে, বাট আমার কাছে মনে হলো এটা খুব এক্সেস, মানে হচ্ছে 1 মার্কের জন্য আমার এত কিছু আসলে লেখা না, খুব ইজিলি মানে আমরা পড়াশোনা করবো। আমরা এত কঠিন কেন পড়তে যাব? দেখো, মল্টেড বার্লি বাই স্টার্চ হতে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় যে ভিনেগার প্রস্তুত করা হয় তাকেই বলতেছি কি আমরা মল্ট ভিনেগার বলতেছি আমি। দেখো, খুবই ইজিলি হবে, মল্টেড বার্লি বা স্টার্চ হতে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় আমি যে ভিনেগারটা প্রস্তুত করতেছি সেটাকে আমরা কি বলতেছি? মল্ট ভিনেগার বলতেছি। এখন একটা কোয়েশন আসতে পারে, হোয়াট ইজ ফার্মেন্টেশন? ফার্মেন্টেশনের বাংলা হচ্ছে চুলাইকরণ কাকে বলে? এখন হচ্ছে এই জিনিসটা খুবই ইজি, আমার কাছে মনে হয় যেটা খুব ক্লাস 9 থেকেই তোমরা পড়ে আসতেছো। আর চুলাইকরণ কি, গাজন বা ফার্মেন্টেশন কি, এটাতে হচ্ছে মদ তৈরি করা, এটা হচ্ছে ছেলেরা খুব ভালো বুঝে। তো হচ্ছে দেখো, ফার্মেন্টেশন বা চুলাইকরণটা কি? ফার্মেন্টেশন ফার্মেন্টেশন হইতেছে কোনো একটা জটিল অণুবিশিষ্ট যৌগ থেকে। যৌগটা কি হতে হবে? জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে কি করতে হবে? আমার এনজাইম দ্বারা জটিল পদার্থের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে? জটিল পদার্থের উপস্থিতিতে বিয়োজিত করে, ওকে, বিয়োজিত করে সরল পদার্থে পরিণত করে। এই জটিল পদার্থকে আমি কিসে ট্রান্সফার করবো? আমি হচ্ছে সরল পদার্থে ট্রান্সফার করবো। সরল পদার্থে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতেছি? আমরা ফার্মেন্টেশন, গাজন অথবা চুলাইকরণ যেটাই বলি সেটা আমরা বলতেছি। এবং জিনিসটা খুবই ইজি, কঠিনভাবে আসলে পড়ার কোনো দরকার নেই। আমরা জাস্ট কিছু কিওয়ার্ড থাকে, এই কিওয়ার্ডগুলো যদি লিখতে পারো, পরীক্ষা তুমি ফুল মার্কস পাওয়া।
জটিল অণুবিশিষ্ট একটা যৌগ হতে হবে, সেটাকে আমি কি করব, এনজাইম দ্বারা কি করব, আমি এনজাইমের উপস্থিতিতে জটিল পদার্থের উপস্থিতিতে, এনজাইম দ্বারা জটিল পদার্থের উপস্থিতিতে কি করব, বিয়োজিত করব। বিয়োজিত করে আমি কি করব, আমার মেইন টার্গেট হচ্ছে এটা সরল করা, কারণ এটা জটিল অণুবিশিষ্ট একটা যৌগ ছিল, সেটাকে আমাকে সরল করা লাগবে, এটাই হচ্ছে আমার মেইন টার্গেট। তো আমি সরল পদার্থ করব, বাস আমার হচ্ছে ফার্মেন্টেশন হয়ে গেল। এটা সবচেয়ে বড় যে উদাহরণ সেটা হচ্ছে অ্যালকোহল তৈরি, 6,6H12O6। এটা কি তোমরা সবাই জানো। এই জিনিসটার নাম কি, মেয়েরা না জানলেও ছেলেরা এই জিনিসটার নাম খুব ভালোভাবে জানে, কারণ এগুলোর প্রতি হচ্ছে একটু অ্যাট্রাকশন বেশি থাকে। তো দেখি, আল্লাহ মাফ করুক, জাইমেস। এখানে দেখো জাইমেসটা হচ্ছে আমার একটা এনজাইম, যে মনে রাখবা কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ম্যাজ, এজ, মানে এস জাতীয় কিছু থাকে তাহলে সেটাকে আমরা এনজাইম বলে থাকি। তো জাইমেস হচ্ছে একটা আমার এনজাইম। তো এই জাইমে আমি কী করলাম, আমি এই যে গ্লুকোজ কে কী করলাম, আমি হচ্ছে ইথানলে পরিণত করলাম, এবং সেখান থেকে আমি কী করলাম, এবং সাথে কার্বন ডাই গ্যাস উৎপন্ন হয়েছিল। যাই হোক, আমার মেইন প্রোডাক্ট হচ্ছে এইটা, এটা ছিল আমার বাই প্রোডাক্ট, আমি হচ্ছে অ্যালকোহল তৈরি করছি। এটাই হচ্ছে মেইন বিষয়। এখন আসতেছি হোয়াট ইজ ভিনেগার। ভিনেগার জিনিসটা কি, ভিনেগার জিনিসটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ আছে, অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণ, সেই দ্রবণটাকে আমি কি বলতেছি, ভিনেগার বলতেছি। কয় পার্সেন্ট, 6 থেকে 10%। ইটস ইম্পর্টেন্ট বোথ ফর এমসিকিউ অ্যান্ড বোথ ফর সিকিউ। ওকে, এটা হচ্ছে আমার ভিনেগারের সংজ্ঞা কাকে ছিল সেটা আমি বললাম। এখন আসি ভিনেগারের ব্যবহার করলো কী কী ক্ষেত্রে হয়ে থাকে। তুমি ভিনেগার পড়বা খাদ্য সংরক্ষণ, আমাদের তো মেইন টার্গেট আমরা জানি ভিনেগারটা কী কী জিনিস ইউজ করা থাকে। দেখো, ভিনেগার যে শুধু খাদ্য সংরক্ষণ করে বিষয়টা কিন্তু এমন না, ভিনেগার কিন্তু খাদ্যের স্বাদও বৃদ্ধি করে থাকে। কিভাবে, বিদেশে যে তোমরা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে স্যুপ খাও, থাই স্যুপ খাও, আরও বিভিন্ন জায়গায় স্যুপ টুপ খাও, ওই স্যুপগুলোতে কিন্তু হচ্ছে আমার ভিনেগার অ্যাড করা হয় ফর মেকিং দ্য টেস্ট বেটার। ওকে, টেস্ট যেটা আছে সেটাকে, স্বাদটাকে একটু ভালো করার জন্য, একটু বৃদ্ধি করার জন্য আমার ভিনেগার ইউজ করা হয়ে থাকে। এছাড়া অনেক জায়গায় মাছ মাংস হচ্ছে রান্না করার কাজে ইউজ করা হয়। তোমরা জানো যে গরুর মাংস সামনে কুরবানি ঈদ আসতেছে, অনেক শক্ত থাকে, তুমি যদি একটুখানি ভিনেগার দিয়ে দাও তরকারিটার মধ্যে, তাহলে দেখবা যখন মানে মল্ট করবা আর কি, যখন হচ্ছে তুমি এটাকে হচ্ছে মল্টিং করবা, তখন তুমি যদি একটুখানি দিয়ে দাও ভিনেগার, তাহলে হচ্ছে মাংসটা খুব সহজে সিদ্ধ হয়, সহজে নরম হয়ে যায়। এবং হচ্ছে ফ্রিজ পরিষ্কারের কাজে এই জিনিসটা খুবই মানে মজার একটা বিষয়, ফ্রিজ পরিষ্কার করার কাজে ইউজ করা হয়ে থাকে। আমাদের সাধারণত নর্মালি কী হয়, ফ্রিজ হচ্ছে অনেক বেশি বরফ জমে, পাশাপাশি অনেক সময় দেখা যায় যে মাছের রক্ত প্লাস অনেক কিছু লেগে থাকে ফ্রিজে, এগুলোতে তুমি জাস্ট কী করবে, একটুখানি ভিনেগার দিবা, দেখবা যে খুব ইজিলি ওই রক্তগুলো উঠে যেতেছে এবং বরফটা খুব তাড়াতাড়ি গলে। এটাই হচ্ছে ফ্রিজ পরিষ্কার কাজে ব্যবহারের একটা উদাহরণ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, যেটা কিনা প্রায় পরীক্ষাতে মানে আমি যেটা দেখলাম গত বছর বোর্ড পরীক্ষাগুলোতে 95% টাইম এই প্রশ্নটা আসছে, সেটা হইতেছে কি, কীভাবে হচ্ছে আমি মল্ট ভিনেগার প্রস্তুত করব, এবং সেটা কোথা থেকে তৈরি করব, সেটা হইতেছে আখ বলতে আখের রস যেটা আছে সেখান থেকে, অথবা যে খেজুর আছে আমাদের, সেই খেজুরের রস থেকে কিভাবে আমি কি করব, এই খেজুর রস থেকে আমি কি করব, আমি হচ্ছে মল্ট ভিনেগার তৈরি করব। এই জিনিসটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট। সেই মল্ট ভিনেগারটা আমি কীভাবে করব সেটা হচ্ছে আমাকে ব্যাখ্যা করা লাগে। আমি জাস্ট দুইটা ধাপে তোমাদের এখানে ব্যাখ্যা করে দেখাই দিব। এই দুইটা ধাপ যদি খুব সুন্দর করে লিখে দিয়ে আসতে পারো, বিশ্বাস করো তুমি ফুল মার্কস পাবা। 1 মার্কও তোমাকে স্যার কী করতে পারবে না, কাটতে পারবে না। এখন হচ্ছে মেইন বিষয় হইতেছে আমাকে এই জিনিসটা হচ্ছে এখন করা লাগবে। তো প্রথম ধাপে দেখো, আমরা চিনি বা মল্টুস থেকে যে ভিনেগার প্রস্তুত করবো সেটা আমরা অলরেডি জানি। এখন প্রথম কাজ হচ্ছে প্রথম ধাপ, দ্য ফার্স্ট স্টেজ। তোরা যদি ধাপ আকারে দিয়ে আসো, আমি বলি পরীক্ষায় কিছু লেখার কিছু নিয়ম আছে। তুমি যদি বিষয়টা জাস্ট, ওখানে অনেকগুলো বিক্রিয়া আছে, বিক্রিয়াগুলো জাস্ট একদম পুরো একটা ব্যাখ্যা গদ্য আগে দিলা, দিয়ে লাস্টে হচ্ছে তুমি কী দিলা, বিক্রিয়া দিলা। ওটা আসলে তোমার জন্য পরীক্ষার জন্য কাজে দিবে না। আমি আবারও বলতেছি, ওইটা তোমার পরীক্ষায় কাজে দিবে না। প্রথমে হচ্ছে তোমাকে যদি ধাপ আকারে দাও, ধরো এখানে একটু লেখলা, দেন হচ্ছে তুমি 2টা রিয়েকশন দিলা, আবার লেখলা, আবার যে রিয়েকশনগুলো সেটা ছিল, দেন আরেকটু লেখলা। এই জিনিসটা হচ্ছে দেখতে সুন্দর লাগে। একটা জিনিসের হচ্ছে কথা আছে না, আগে দর্শনদারি দেন হচ্ছে গুণ বিচারী। একজন এক্সামাইনার যখন তোমার খাতাটা দেখবেন, তিনি যদি দেখেন যে তোমার খাতাটা দেখতে সুন্দর, তখন কিন্তু তার তোমার প্রতি একজন সফট কর্নার কাজ করবে। তো ফার্স্ট স্টেজে এখন আসো, ফার্স্ট স্টেজের নাম কি হচ্ছে, সেটা হচ্ছে ফার্মেন্টেশন।
ফার্মেন্টেশন প্রক্রিয়া কী করবো, ইথানল তৈরি করবো আমরা, যেটা কিন্তু অলরেডি আমি হচ্ছে একবার তোমাদের দেখাইলাম জাইমেস এনজাইমের সাথে করে। একটুখানি একটু ভিন্ন প্রক্রিয়া করবো আর কি। ওকে, এখানে তো আমি সুক্রোজ থেকে করতেছি। তো প্রথমে আসতেছে কি আমাদের হচ্ছে প্রথমে আগে আমাদের কী করা লাগবে, আখের যে রস আছে সে রসটা আমাকে কী করা লাগবে, কালেক্ট করা লাগবে। সেই রসটা আমার কী করা লাগবে, কালেক্ট করা লাগবে। এবং এখানে যাতে কোনো ধরনের অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া আছে বংশ বিস্তার করতে না পারে, এখানে যাতে কোনো ধরনের অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়া বংশ বিস্তার করতে না পারে, কোনো ব্যাকটেরিয়া যদি বাইচাও থাকে সেগুলো যাতে মারা যায়, সেজন্য আমি কি করব, সামান্য লঘু, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সামান্য লঘু পরিমাণ সালফিউরিক অ্যাসিড H2SO4 আমি মিশ্রিত করব। কি করব, সামান্য লঘু পরিমাণ সালফিউরিক অ্যাসিড আমি মিশ্রিত করব। এখন আমরা জানি বগুড়া দই বা যে কোনো জায়গায়, বগুড়া দই সবচেয়ে বেশি পপুলার, যে কোনো জায়গায় দই যখন উৎপন্ন হয় তখন হচ্ছে দুধের মধ্যে ইস্ট দেওয়া হয়, তাতে খুব তাড়াতাড়ি ফার্মেন্টেশন প্রক্রিয়া হয়। ইস্ট ফার্মেন্টেশন প্রক্রিয়া খুব সাহায্য করে থাকে। তো ঠিক তেমনি আমার এই যে খেজুর রস, সেখানেও আমি ইস্ট মিশ্রিত করব, এবং এই ইস্টের যে আমাদের হচ্ছে বংশবিস্তার সেটা যাতে ত্বরান্বিত হয়, সেই ইস্টের বংশবিস্তার ত্বরান্বিত করার জন্য আমি এই দুইটা অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা লবণ হচ্ছে আমি কি করব, যোগ করব। এবং এই দুইটাকে যোগ করার পরে ইস্ট মিশ্রণটাকে, যে মিশ্রণটা আমাদের হবে, এই যে এখন তো আমি ইস্ট মিশ্রণ করলাম, সাথে হচ্ছে লবণটা অ্যাড করলাম, সাথে হচ্ছে আমি সালফিউরিক অ্যাসিডটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পর আমি কি করব, 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 থেকে 10 দিন রেখে দিব। আমি যেটা বলতেছি সেটা হইতেছে আমাদের দেশ মানে নর্মাল যে ওয়েটা কীভাবে তৈরি করা হয়, বাট ইন্ডাস্ট্রিতে সেটা আরও অনেক ডিফারেন্ট ওয়েতে করা হয়, বাট এই নর্মাল ওয়েটে আমাদের বই আছে, সেই নর্মাল ওয়েটাই হচ্ছে আমাদের জানা দরকার। তো কী করতে হবে, দেখো 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী করব, 6 থেকে 10 দিন হচ্ছে রেখে দিব। এবং ইস্ট হতে কী হয়, দেখো ইস্টের আগে কি আছে, রশি আছে। ইস্ট হতে ইনভার্টেস বানান মূলত হচ্ছে এভাবে না, আই দিয়ে শুরু হয়, কিন্তু যদি ভুল থেকে কিছু আমি যদি মনে রাখতে সুবিধা হয়ে থাকে তাহলে আমার ভুলটাই ভালো। ওকে, তো ইনভার্টেস তোমরা কিন্তু বাংলায় লিখবা। তো ইতে ইতে ইনভার্টেস, ইস্ট হতে ইতে ইস্ট, ইতে ইনভার্টেস। এই ইস্ট হতে কি করব, ইনভার্টেস এবং জাইমেস এনজাইম কি হয়, নিশ্চিত হয়। কি কি এনজাইম নিশ্চিত হয়, দেখো ইনভার্টেস এনজাইম এবং জাইমেস এনজাইম নিশ্চিত হয়। এবং এই ইনভার্টেস যে এনজাইমটা আছে আমার, সে কি করে, সে মল্টোজকে, এই যে আমাদের যে মল্টোজ ছিল, সে মল্টোজকে সে করে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত করে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে পরিণত করে। এবং যে জাইমেস যেটা, সেটা আমরা অলরেডি দেখছি, সে গ্লুকোজ বা ফ্রুক্টোজকে কী করতে পারে, সে হচ্ছে ইথানলে পরিণত করতে পারে। এখন হচ্ছে আমি বিক্রিয়া দিব, সুন্দর করেছে এই বিক্রিয়াগুলো জাস্ট দিবা, আর কিছু লাগবে না। এটা হচ্ছে আমার মল্টোজের সংকেত। দেন হচ্ছে আমি এখানে সামান্য পানি প্লাস হচ্ছে এখানে হচ্ছে ইনভার্টেস এনজাইমটা হচ্ছে কাজ করবে। ইনভার্টেস এনজাইম এসে কী করবে, C6H12O6 উৎপন্ন করবে। একটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হইতেছে কি আমার ফ্রুক্টোজ, অর্থাৎ তুমি এখানে 2C6H12O6 দিতে পারো। এখন আসো 2C6H12O6, এটার সাথে কি হবে, জাইমেস। এই জাইমেস এনজাইমটা মিশিয়ে কি করবে, আমার এখানে হচ্ছে ইথানল তৈরি করবে। ইথানল প্লাস বাইকার্বন হিসাবে আমাদের হচ্ছে কার্বন তৈরি করবে। এখানে যেহেতু 2, তাহলে এখানে 4 হবে, আর এখানে হবে 4। হ্যাঁ, তাহলে ঠিক আছে। দেখো এখানে হচ্ছে আবার, এখন হচ্ছে দেখো আমার হচ্ছে এই যে মল্টোজ যেটা ছিল, সেটা কি করছে, ইনভার্টেসটা আর জাইমেসটা, ইনভার্টেসটা কি করছে, সে মল্টোজের উপর কাজ করছে, সে মল্টোজে কাজ করে গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি করছে। এবং এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ, সেটা হচ্ছে জাইমেস এনজাইমের সহায়তায় ভেঙে কি করছে, আমার ইথানল উৎপন্ন করছে, এবং বাই প্রোডাক্টে কার্বন তৈরি করছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। আমার প্রথম স্টেজটা খুবই ইজি ছিল। প্রথম স্টেজে আহামরি কিছুই আমার ছিল না। প্রথম হচ্ছে আমাকে কী করা লাগবে, প্রথম হচ্ছে আমাকে রসটা কালেক্ট করা লাগবে। দেন হবে কী করবে, এখানে যাতে ব্যাকটেরিয়া কোনো ধরনের বংশ বিস্তার করতে না পারে বা ব্যাকটেরিয়া যাতে এখানে জন্মাতে না পারে, সেজন্য সামান্য লঘু পরিমাণ অ্যাসিড দেওয়া হয়। কারণ আমরা জানি অ্যাসিডিক পরিবেশ হচ্ছে কী করতে হয় না, ব্যাকটেরিয়া মানে বসবাস করতে পারে না। এখন ইস্ট কী করবো, আমি আমাদের যে ফার্মেন্টেশন প্রক্রিয়া সেটা যাতে দ্রুত গতি হয়, ত্বরান্বিত হয়, সেজন্য কী করবো, আমি ইস্ট অ্যাড করবো। এবং ইস্টের সাথে এই ইস্টের বংশবৃদ্ধিটা যাতে খুব মানে ত্বরান্বিত হয়, সেজন্য আমি কী করবো, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, লবণ অ্যাড করবো। এবং সেটাকে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 6 থেকে 10 দিন রেখে দিব। এবং এখন হচ্ছে এই যে ইস্ট আমরা দিছিলাম, এই ইস্টের সাথে কী হয়েছে, ইনভার্টেস এনজাইম এবং হচ্ছে জাইমেস এনজাইম নিশ্চিত করে। এবং এই যে ইনভার্টেস, সেটা কী করছে, আমার যে মল্টোজ যে ছিল, মল্টোজে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে তৈরি করছে আমার। এবং এই যে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, সে কী করে, তাকে কী করছে, জাইমেস এনজাইম এই গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজে কী করছে, ইথানল তৈরি করছে আমার। এটা ছিল আমার স্টেজ নাম্বার 1। এই স্টেজ নাম্বার 1টা যদি সুন্দর করে একটুখানি ব্যাখ্যা লিখে, অল্প একটু লিখেন, তুমি যদি বিক্রিয়াগুলো দিতে পারো, দেন তো হচ্ছে
পুরো ইয়াটা যদি কমপ্লিট করো তাহলে হচ্ছে 3/3 অথবা যদি 4 নাম্বার থাকে তাহলে 4/4 পেয়ে যাবা। এখন হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজের নাম কি ছিল দেখো, ইথানল হতে ভিনেগার। ইথানল হতে আমার যে কাঙ্ক্ষিত ভিনেগার সেটা হচ্ছে দেখো। এখন দেখো আমরা যে ইথানলটা পাইলাম সেটা তো হচ্ছে মূলত 10% মিথানল থাকে। কয় পার্সেন্ট থাকে? সেখানে হচ্ছে আমার 10% মিথানল থাকে। এখন এই জলীয় দ্রবণে আমি কি করব, মাইক্রোডার্মা এসিটি বা হচ্ছে এসিটোব্যাক্টর নামক একটা, এই যেটা এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এই মাইক্রোডার্মা এসিটিকে বা মাইক্রোডার্মা হচ্ছে এসিটোব্যাক্টর, সে হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা, কি দ্বারা? বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করব। অক্সিজেন দ্বারা কিন্তু অল টাইম জারিত করা হয়, তো অক্সিজেন দ্বারা জারিত করে ভিনেগার প্রস্তুত করবো এবং এতে কি হবে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড থাকে। এখন হচ্ছে সেই বিক্রিয়াটা কীভাবে সেটা দেখবো। এই যে আমার ইথানেল কি বলি, ইথানল প্লাস O2, এখানে হচ্ছে আমার এই যে ব্যাকটেরিয়ার নামটা সেখানে লিখবা, দেন হচ্ছে CH3COOH প্লাস H2O, বাস আমার কিন্তু ভিনেগার তৈরি অলরেডি হয়ে গেছে। সেকেন্ড স্টেজ আরও সহজ ছিল, কি বলবা, জাস্ট আমার যে মিশ্রণটা আমরা পাইছি, যে এখান থেকে যে আমরা যে মিশ্রণটা পাইলাম সেটা তো আমার কয় পার্সেন্ট থাকতেছে, 10% থাকতেছে। এখন হচ্ছে আমি মাইক্রোডার্মা এসিটি এক ধরনের একটা ব্যাকটেরিয়া, সে ব্যাকটেরিয়ার সহায়তায় আমি কি করব, অক্সিজেন দ্বারা, বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করবো। জাস্ট সারিত করলে কি হইতেছে, আমার অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হইতেছে এবং প্লাস পানি উৎপন্ন হচ্ছে, এবং এই যে অ্যাসিডিক অ্যাসিড এখানে 6 থেকে 10% হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড থাকে, এবং এখানে যেহেতু পানি আছে এটা জলীয় মিশ্রণ হয়ে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই জলীয় যে মিশ্রণটা হচ্ছে সেটার নামই হচ্ছে মূলত ভিনেগার। আমি আশা করি তোমরা হচ্ছে ভিনেগার যে মানে যে প্রসেসটা সেটা তোমরা বুঝতে পারছো, এবং এটা যদি 3 নাম্বার থাকে তাহলে 3/3, 4 নাম্বার থাকলে 4/4 ইজিলি তুমি পেয়ে যাবা। জাস্ট কি করবা, স্টেজ দুইটা ধাপে ভাগ করবা, দুইটা ধাপে ভাগ করে সুন্দরভাবে গুছাই লাগবা। এখন হচ্ছে যারা এই ক্লাসটা করতেছো বা করবা তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা হচ্ছে এই প্রসেসটা সুন্দরভাবে খাতায় লিখে, বিক্রিয়াগুলো আমি যেভাবে বুঝাইছি সেভাবে লিখে কাইন্ডলি আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এডুকেটার্সে তোমরা দিতে পারো। এখন আসো আরেকটা বিষয়, যেটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি খাদ্যদ্রব্য সংরক্ষণে ভিনেগারের যে কৌশল, সে কি কৌশল অ্যাড করে, মানে সে হচ্ছে ভারতীয় অ্যাক্টর কৌশল ভিকি না, সরি ভিকি কৌশল না, সে হচ্ছে কৌশল। এটা হচ্ছে কৌশল মানে ক্রিয়া প্রক্রিয়া, কি প্রক্রিয়াতে অবলম্বন করে ভিনেগার মতো খাদ্যদ্রব্য সংরক্ষণ করে। এখন দেখো খাদ্যদ্রব্য পচনের, একটা খাদ্যদ্রব্য পচনের মূল কারণটা হইতেছে কোন একটা অণুজীব সেখানে হচ্ছে বাসা বাঁধছে। ওকে, এটা ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হইতে পারে। ওকে, মূলত ব্যাকটেরিয়া, ছত্রাক, ফাঙ্গাস এগুলোর জন্যই হচ্ছে মূলত আমাদের খাদ্যদ্রব্য পচন হয়ে থাকে। এগুলো হচ্ছে খাদ্যদ্রব্য পচন থেকে যদি রক্ষা করতে হয় তাহলে আবার কি করতে হবে, অণুজীব যাতে বংশ বিস্তার করতে না পারে সেটার দিকে আমার নজর রাখা লাগবে। এবং অণুজীব কি করতে পারে না, অম্লীয় পরিবেশে এই অণুজীবগুলা কি করতে পারে না, অম্লীয় পরিবেশে বসবাস করতে পারে না। সেটা কিন্তু আমি আগেই অলরেডি দেখাইছি। এই যে আমরা কি করছিলাম, রস কালেক্ট করার পরে সামান্য লোগোর পরিমাণ সালফারিক অ্যাসিড অ্যাড করছিলাম, যে কারণে হচ্ছে কি হচ্ছে আমার হচ্ছে এই রসের মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া আছে বংশবৃদ্ধি করতে পারতেছে না। সো কি হচ্ছে এখানে, এই যে অণুজীব সে যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেজন্য অম্লীয় পরিবেশ দরকার আমার। আর আমাদের যে অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার আমরা তৈরি করতেছি, ওর পিএইচ মান কত তোমরা জানো, 4.74। দ্যাট মিনস এটা একটা অ্যাসিডিক পরিবেশ ক্রিয়েট করতেছে, এবং কাজেই খাদ্যদ্রব্য ভিনেগারে যোগ করলে অম্লীয় পরিবেশের সৃষ্টি হয় এবং অণুজীব কী করতে পারে না, বংশবৃদ্ধি করতে পারে না। ফলশ্রুতিতে এভাবেই মূলত হচ্ছে, এটাই হচ্ছে মেইন মেকানিজম যেটার মাধ্যমে ভিনেগার কি করে খাদ্য, আমাদের যে হচ্ছে খাদ্যদ্রব্য সেটাকে সংরক্ষণ করে। এখন এখানে হচ্ছে কি একটা বিক্রিয়া জাস্ট দেওয়া লাগবে, সেটা হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, CH3COOH মাইনাস প্লাস H প্লাস। আমরা জানি H+ই মূলত অ্যাসিড হওয়ার জন্য দায়ী কোনো একটা বিক্রিয়াতে। এবং হচ্ছে কোনো একটা জীবন্ত অণুজীব, ধরো সেটা ব্যাকটেরিয়া, প্লাস H+, মিলিত কি করবে, সেটাকে ব্রেক করে ফেলবে, মিলিত করে ফেলবে। এটাই হচ্ছে মূলত বিষয়। এই দুইটা বিক্রিয়া তুমি যদি দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারো জিনিসটা, এই যে ভিনেগার, এই যে ব্যাকটেরিয়া ছিল, এই H+টা কী করছে, এই জীবন্ত ব্যাকটেরিয়ার যে হচ্ছে প্রোটিন প্লাস ফ্যাট ছিল, তোমরা যেন ব্যাকটেরিয়ার অণুজীবে হচ্ছে তোমরা পড়ছো প্রোটিনতে যে ব্যাকটেরিয়াতে প্রোটিন প্লাস ফ্যাট থাকে, সেই প্রোটিন প্লাস ফ্যাট কী করে আদ্র বিশ্লেষণ করতে পারে, ফলশ্রুতিতে কী করে আমার ব্যাকটেরিয়াটা হচ্ছে মারা যায়। ওকে, এটাই হচ্ছে মূলত খাদ্যদ্রব্য পচন থেকে ভিনেগার যে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করে সেটার মূল দেখবা হচ্ছে আমাদের আচার যখন তৈরি করা হয় তখন হচ্ছে ভিনেগার ইউজ করা হয়। কেন করেন, কারণ আচারে কিন্তু খুব সহজে হচ্ছে ছত্রাক আক্রমণ করে, এবং এই যে ছত্রাক যাতে বংশবিস্তার না করতে সেজন্য আমরা ভিনেগার অ্যাড করি, এবং দেখবা একটা বয়ামের মধ্যে অনেক দিন পর্যন্ত একটা আচার হচ্ছে সংরক্ষণ করা যায়। এখন হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণ, এখন আমরা পড়ছিলাম কিভাবে কৌশল,
এতক্ষণ আমরা কি পড়ছিলাম, কৌশল পড়ছিলাম। এখন হচ্ছে গুরুত্ব। আরেকটা কোয়েশন যেটা, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণের ভিনেগারের যে গুরুত্ব বা ভূমিকা সেটা কি ছিল। এটা তুমি যেভাবে দিবা, আমি জাস্ট তোমাকে মুখে বলতেছি, তুমি হচ্ছে কাইন্ডলি একটু কষ্ট করে খাতায় লিখে নিবা, নোট করে ফেলবা, এবং কাইন্ডলি নোটটা তোমরা হচ্ছে অফিসিয়াল এডুকেটার্সের যে গ্রুপ আছে সেই গ্রুপে হচ্ছে শেয়ার করবা। তো কী করবা, ভিনেগার হচ্ছে সবই সহজলভ্য এবং নির্দোষ একটা প্রিজারভেটিভ। ভিনেগার কিন্তু খুব সহজেই আমাদের বাজারে গিয়ে জাস্ট বলবা যে ভাই একটা সিরকার বোতল দেন, অনেকগুলো বোতলের ধরন পাওয়া যায়, ছোটো বোতল, বড় বোতল, 1 কেজি পর্যন্ত পাওয়া যায়। তো ভিনেগার 1 লিটার সরি। তো ভিনেগার সহজলভ্য নির্দোষ একটি প্রিজারভেটিভ। ভিনেগারের যে পিএইচ মান সেটা হচ্ছে কত, 4.74। এটা একটা অম্লীয় পরিবেশ তৈরি করতেছে, এবং অম্লীয় পরিবেশে আমরা জানি অম্লীয় পরিবেশে কি হইতেছে না, আমার অম্লীয় পরিবেশে আমাদের কোনো ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপর ছত্রাক, এগুলো হচ্ছে অ্যাটাক করতে পারছে না, এবং হচ্ছে মাছ মাংস শাকসবজি ভিনেগারের মাধ্যমে সেটা সংরক্ষণ করা যায়। ভিনেগারের ফলে খাদ্যের, আমরা অলরেডি ভিনেগারের কাজ করছিলাম, সেই কাজগুলো তোমরা এখানে ব্যাখ্যা করবা। কী কী ছিল, খাদ্যদ্রব্য সংরক্ষণ একটা ছিল, স্যুপের স্বাদ বৃদ্ধি। আমি বলছিলাম যে আমাদের যে আমরা যে রেস্টুরেন্টে স্যুপ অর্ডার করি, সেই স্যুপগুলোতে স্বাদ বৃদ্ধির জন্য কী করা হয়, ভিনেগার ইউজ করা হয়। মাছ মাংস সংরক্ষণে ইউজ করা হয়, মাছ মাংস হচ্ছে রান্না করার কাজে ইউজ করা হয়ে থাকে। তারপর হচ্ছে আমাদের ফ্রিজ পরিষ্কার কাজে ইউজ করা হয়ে থাকে আমাদের ভিনেগার। এখন ভিনেগার হচ্ছে মাধ্যমে খাদ্যদ্রব্য যে আমরা সংরক্ষণ করি, একটা ভিনেগারের মাধ্যমে আমরা খাদ্যদ্রব্য যে সংরক্ষণ করি, সেই সংরক্ষণের যে প্রক্রিয়া সেটাকে কি বলা হয়, পিকলিং বলে। এই পিকলিংটাও 1 নম্বর সঙ্গে অলরেডি আসছে। ওকে, পিকলিং কাকে বলে, পিকলিং হইতেছে কি, ভিনেগারের মাধ্যমে খাদ্যদ্রব্যকে সংরক্ষণ করার যে কৌশল বা প্রক্রিয়া, সেটা কি বলা হইতেছে, পিকলিং বলা হয়। এখন দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা সবজি, শীতে বিভিন্ন সবজি প্রভৃতি ভিনেগারে ডুবিয়ে সংরক্ষণ হয়। যেমন আমার আম্মু হচ্ছে জাস্ট এই শীতে হচ্ছে ফুলকপি এনে ভিনেগারের মধ্যে করে তিনি হচ্ছে বয়ামে করে ফ্রিজে রেখে দিচ্ছেন। ওকে, সো এইভাবে কিন্তু আসলে আমরা শাকসবজি হচ্ছে সংরক্ষণ করতে পারি। এবং হচ্ছে ভিনেগার সব খাদ্যবস্তুকে তাপ দিয়ে ফুটিয়ে নিলে অণুজীব মারা যায়। এই অবস্থায় খাদ্যদ্রব্য সংরক্ষণ অনেক বেশি কার্যকর। এখানে তুমি হচ্ছে একটা কার্যকর আরেকটা বেস্ট ওয়ে তুমি এখানে বলেছো যে ভিনেগার দিলাম, ধরো একটা পাত্র, এখানে আমার সবজিগুলো আমি সব দিলাম, একটু ভিনেগার আমি অ্যাড করে দিলাম, একটু একটু গরম করে দিলাম, দেন হচ্ছে আমি ঠান্ডা করে সংরক্ষণ করলাম। এই পরিবেশে অণুজীব যেগুলো ছিল এই আমার সবজিগুলোতে, সেগুলো পর্যন্ত মারা যায়। এটা হচ্ছে একটা দারুণ একটা আইডিয়া। এছাড়া আমাদের যে আচার নামক মতো রেসিমোস নামক বিভিন্ন মিশ্র সবজি থেকে মুখরোচক খাবার তৈরি করা যায়। ওকে, সো এইগুলো হচ্ছে আমাদের যে গুরুত্ব বা ভূমিকা, সেটা হচ্ছে তুমি তোমার মতো করে এখানে হচ্ছে বলে নিবা, বাস এটাই। মানে এখানে ভিনেগার আসলে আর কিছু আসলে আমি দেখতেছি না। এখন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কীভাবে খাদ্যদ্রব্যকে করে, তোমরা জানো সোডিয়াম ক্লোরাইড কী করতে পারে, কোনো একটা জায়গাতে পানির সাথে বিক্রিয়া করে, ওইখানে পানি যেটা ছিল সেটাকে শুষে নেয় সে, এবং পানি এবং কী করতে পারে সে, আবার বলতে সোডিয়াম ক্লোরাইড লবণ, এবং সে আমরা জানি পানির সাথে বিক্রিয়া করে পানিকে ভেঙে দেয়, পানিকে আলাদা করে ফেলে। ঠিক তেমনি সাপোজ এটা একটা তোমরা হচ্ছে কুরবানিতে দেখবো যে গরুর চামড়ার উপর হিউজ লেভেলের হচ্ছে আমাদের লবণ ছিটানো হয়। কেন ছিটানো হয়, যাতে যে চামড়ার যে সারফেসটা আছে আমার, সেই সারফেসের উপর কোনো ধরনের অণুজীব মানে বংশবৃদ্ধি করতে পারে। কারণ সোডিয়াম ক্লোরাইড কিন্তু একটু অ্যাসিডিক, এখানে যাতে কোনো ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এগুলো আক্রমণ করতে না পারে। পাশাপাশি চামড়াতে যে পানিটা ছিল বা রক্ত, আমাদের রক্ত তো ছিল, ওকে, আমাদের রক্তের 2 প্রকার একটা রক্ত ছিল, 2 প্রকার রক্তের 2টা উপাদান, একটা হচ্ছে প্লাজমা, যেটা হচ্ছে মূলত প্রায় 90% হচ্ছে ওয়াটার। সেই ওয়াটার কণিকাগুলো তো হচ্ছে একদম রেড হয়ে যায়। এই যে প্লাজমাতে যে পানিটা ছিল, সেই পানিগুলো কী হয়, এই সোডিয়াম ক্লোরাইড দ্বারা শোষিত হয়ে যায়, ভেঙে হয়ে যায়। ফলশ্রুতিতে আমার চামড়া মানে শুষ্ক থাকে, এবং চামড়াতে হচ্ছে সহজে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। বা যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া থেকেও থাকে, সরি ভাইরাস বলতেছি বারবার, কোনো ধরনের ব্যাকটেরিয়া যদি থেকেও থাকে আমার এই চামড়াতে, সেটা কী হয়, এই যে লবণ, সে আমার ওই ব্যাকটেরিয়ার যে হচ্ছে পানি, এই যে আমাদের H+ উৎপন্ন করবে বিক্রিয়ার মধ্যে, এবং সেটা কি করবে, সেটা হচ্ছে এই যে প্রোটিন প্লাস ফ্যাট যেটা ছিল সেটাকে হচ্ছে সে ভেঙে দেয়। ওকে, এছাড়া আরেকটা উপায় আমরা জানি হচ্ছে কিউরিং বলে একটা কথা আছে এখানে। সোডিয়াম ক্লোরাইড দ্বারা খাদ্যদ্রব্য সংরক্ষণের যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতেছি, সেটাকে আমরা হচ্ছে কিউরিং বলতেছি। মূলত এটাই হচ্ছে মেকানিজম। তোমরা হচ্ছে শুটকি দেখবা, যে শুটকি কীভাবে হচ্ছে, চট্টগ্রামে হচ্ছে আমি কক্সবাজার ছিলাম আমাদের আব্বুর চাকরি সূত্রে, তো আমি কিছুটা হচ্ছে দেখছি, সেটা হচ্ছে ওরা মাছ হচ্ছে ওদের শুকাতে দেয় এবং সেটা হচ্ছে লবণ ছিটায়। শুটকিতে দেখবা, শুটকি যখন সংরক্ষণ করা হয় বড় বড় আড়াতে, ওরা কিন্তু লবণ ছিটায় শুটকিগুলো সংরক্ষণ করে। কেন শুটকি সেটা এখানে লবণ ছিটায়, কারণ হচ্ছে এই যে আমার শুটকি, সেটা তো একটা জীবন্ত মাছ ছিল, জীবন্ত মাছে কি ছিল, পানি ছিল। এই লবণটা সে পানিগুলোকে শোষণ করে ফেলে, এখানে কোনো ধরনের পানি থাকে না। ফলশ্রুতিতে একটা জীবিত মাছ একটা তরতাজা মাছ খুব তাড়াতাড়ি হচ্ছে ড্রাই হয়ে যায়, খুব তাড়াতাড়ি সে শুকিয়ে যায়,
এবং যখন সংরক্ষণ করবে এখানে যাতে কোনো ধরনের পানি অ্যাড হয়ে রিহাইড্রেট হইতে না পারে, যাতে এটা ডিহাইড্রেটই থাকে, সেজন্য কী করতেছি আমরা সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আমরা ইউজ করতেছি ইয়া করার জন্য। মূলত এটাই হচ্ছে কোনো একটা মেকানিজমটা হচ্ছে মূলত এইটাই, ও হচ্ছে কোনো একটা ভাইরাস ভেক্টরের সাথে বিক্রিয়া করে, সেখানকার যে হচ্ছে পানি ছিল সেটাকে সে শোষণ করে নেয়, ফলশ্রুতিতে ওইটা এখানে হচ্ছে আর কোনো ভাইরাস ভেক্টর জন্মাতে পারে না। এটা হচ্ছে বিষয়। আমি বারবার ভাইরাস বলতেছি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করি তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন যে টপিকটা ছিল সেটা আমি হচ্ছে এখানে বোঝানোর ট্রাই করছি তোমাদেরকে। এছাড়া হচ্ছে আরও কিছু জিনিস হচ্ছে আমরা এখানে বলতে পারি, সেটা হচ্ছে কিছু প্রিজারভেটিভের নাম হচ্ছে তোমাদের বই আছে, সেটা হচ্ছে তোমরা এমসিকিউর জন্য দেখতে পারো, যেমন হচ্ছে প্রাকৃতিক প্রিজারভেটিভ, কৃত্রিম প্রিজারভেটিভ, তারপর হচ্ছে এডটা, ইডিটিএ, এগুলো হচ্ছে কিছু প্রিজারভেটিভ, এগুলো হচ্ছে তোমরা হচ্ছে নামগুলো একটু দেখে নিবো। আমাদের পেজ হচ্ছে আমরা হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ প্রোভাইড করবো। আজকের ক্লাসটা হচ্ছে এখানেই সমাপ্ত করতেছি আমি। চ্যাপ্টারটা খুবই ইজি, আমি নিজে মনে করি যে চ্যাপ্টার থেকে 10 আউট অফ 10 পাওয়া খুবই ইজি। এখনকার যে সময়, আগে ছিল টয়লেট ক্লিনার, কোল্ড শেভিং, তারপর হচ্ছে ফোম তৈরি, ক্রিম তৈরি, ডেটল তৈরি, সাবান তৈরি, ওগুলো অনেক কঠিন ছিল আসলে, কারণ ওখানে অনেকগুলো বিক্রিয়া ছিল, অনেকগুলো প্রসেস ছিল। এখন কিন্তু এত প্রসেস আমার মনে রাখা লাগতেছে না। এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল আসবেই, এটা হচ্ছে একদম কনফার্ম, 100% কনফার্ম। এবং সেটা যদি এসে থাকে, সেটা হচ্ছে এই ভিনেগার এবং সোডিয়াম ক্লোরাইড, এটার ভিতর থেকে আসবে, এর বাইরে যাবে না। এতটুকু হচ্ছে আমি নিশ্চয়তা তোমাদের দিতে পারি। এবং খাদ্য সংরক্ষণের যে টপিকটা, সেটা খুবই ইজি একটা টপিক। আমি মনে করি এখানে আহামরি কিছু নাই। জাস্ট মল্ট ভিনেগার কি কাকে পড়বা, কিউরিং কাকে বলে পড়বা, পিকলিং কাকে বলে পড়বা, তার ফার্মেন্টেশন কাকে বলে পড়বা, ভিনেগার তৈরির প্রক্রিয়াটা পড়বা, ভিনেগার কীভাবে আমার খাদ্য সংরক্ষণ করতেছে সেই জিনিসটা তুমি হচ্ছে এখানে পড়বা। দেন হচ্ছে কীভাবে খাদ্যকে হচ্ছে ভূমিকাটা কি, সেই ভূমিকাটা পড়বা, ভিনেগারের কাজ কী কী আছে সেটা তুমি পড়বা, সোডিয়াম ক্লোরাইড কীভাবে হচ্ছে একটা আমরা হচ্ছে খাদ্য সংরক্ষণ করতে, সেই জিনিসটা তুমি পড়বা। দ্যাটস এনাফ এই চ্যাপ্টারের জন্য, এবং খুবই অল্প। দেখো আমার মাত্র হচ্ছে কয় মিনিট এসে 26 মিনিট হয়েছে, ওকে 26 মিনিট আমার ক্লাসটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পেইড ব্যাচ হচ্ছে হ্যাটার্স এক্সাম ব্যাচ, সেটা অলরেডি হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছে। আমার পেইড ব্যাচ স্টুডেন্টদেরকে বলতেছি, তোমাদের জন্য হচ্ছে এটা নোট দেওয়া বাধ্যতামূলক। সেটা তুমি মেইন গ্রুপে দাও বা হচ্ছে আমাদের মেসেঞ্জার প্রাইভেট গ্রুপেই দাও, যেখানে দাও সেটা তুমি নোট দিবা সুন্দর করে। অ্যান্ড দেন হচ্ছে যারা আমাদের হচ্ছে ওভারঅল যারা আপনারা দেখতেছে, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, কাইন্ডলি নোট করবেন, নোট করে পড়বেন। কেমিস্ট্রিতে একটা কেমিস্ট্রি যদি আপনি ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার একটা নোট লাগবে, প্লাস হচ্ছে আপনার বুক। দুইটা জিনিস একসাথে ফলো করে। সাধারণত স্টুডেন্ট যেটা করে, এইদার সে পুরোপুরি নোট ফলো করে, আর সে হচ্ছে পুরোপুরি বুক ফলো করে। এখন পুরোপুরি বুক ফলো করেও আসলে কিছু হবে না, পুরোপুরি নোট ফলো করেও কিছু হবে না। কারণ পুরোপুরি যদি নোট পড়েন, আপনি হচ্ছে এমসিকিউ এগুলো থেকে বঞ্চিত থাকবেন, প্লাস আরও অনেক কিছু বই থাকে, ওকে, যেগুলো হচ্ছে আপনি পড়তে পারবেন না। নোটে তো আর সবসময় স্যারদের মাথায় সবসময় খেয়াল থাকে না যে সব কিছু পড়ানো হয়েছে কিনা। আর বুকে হচ্ছে আমাদের বই যেটা, সে বই আসলে অনেক কিছু আওলাঝালাভাবে দেওয়া আছে, সেগুলো আসলে কীভাবে পরীক্ষা খাতায় লিখতে হবে সেটা জিনিস আসলে বোঝা যায় না। সেজন্য আমি বলবো নোট প্লাস বুক দুইটা জিনিস একসাথে সমন্বয় করে যে পড়তে পারে, সে সাকসেস অর্জন করতে পারবে আর কি। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমাদের হচ্ছে হ্যাটার্স এক্সাম ব্যাচের মডেল টেস্ট অতি শীঘ্রই শুরু হবে। আমরা হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ বোথ এক্সাম নিতেছি, পাশাপাশি উইকলি একটা রিকেভ এক্সাম নিতেছি। চাইলে আপনি এখানে জয়েন দিতে পারেন। এবং এছাড়া আমাদের অফিসিয়াল এডু হ্যাটার্সের যে হচ্ছে পেজ প্লাস হচ্ছে অফিসিয়াল ফেসবুক গ্রুপ, সেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।